আগেরটা। এবার আমরা জীবন বিনিময়ে যাব। এটা গোলাম মোস্তফার একটা কবিতা, যিনি 1897 সালে জন্মেছিলেন, মৃত্যুবরণ করেন 1964 সালে। তিনি আমাদের বাংলাদেশেরই যশোর জেলার শৈলকুপা থানার মনোহরপুর গ্রামের। পরবর্তীতে তিনি যদিও কলকাতা থেকে তার বিএ পাশ করেন বা অনার্স পাশ করেন, কর্মজীবনে তিনি বিভিন্ন সরকারি স্কুলের হেডমাস্টারের দায়িত্ব পালন করেছিলেন। আর কাব্যচর্চায় ইসলামী ঐতিহ্য থেকে তিনি প্রেরণা লাভ করেছিলেন। 1964 সালে মৃত্যুবরণ করেন তিনি। তার বেশ কিছু বইয়ের নাম এখানে দেওয়া আছে। এবারে আমরা কবিতাটা একটু পড়ি। তার আগে আমাদের একটু দেখতে হবে, এখানে বাদশাহ বাবুরের কথা বলা হচ্ছে। তোমাদেরকে আমি একটা বই সাজেস্ট করব, তোমরা সময় পেলে এই বইটা পড়বা। হুমায়ুন আহমেদের খুব শেষের দিকের বই, কিন্তু খুবই সুন্দর একটা বই। বইটার নাম হলো বাদশাহ নামদার, হুমায়ুন আহমেদের একটা বই। তো এখানে কোন বাদশার কথা বলা হচ্ছে? এখানে যে মুঘল সম্রাট বাবুর, মুঘল সম্রাট হুমায়ুন, মুঘল সম্রাট, এই ওদের কথাই বলা হচ্ছে এখানে। তো এখানে আমরা বাবুর এবং হুমায়ুনকে দেখতে পাবো। ঠিক আছে, আমরা এখন দুইজনকে আমরা দেখতে পাবো। বাদশাহ বাবর কাঁদিয়া ফিরিছে, নিদ নাহি চোখে তার। নিদ মানে নিদ্রা বা ঘুম, তার চোখে কোনো ঘুম নাই, তিনি কাঁদছেন কেন? পুত্র তাহার হুমায়ুন বুঝি বাঁচে না এবার আর। হুমায়ুন কার ছেলে? বাবুরের ছেলে। সে এবার আর বাঁচে কিনা, এটাই হচ্ছে কথা। চারিধারে তার ঘনায় আসিছে মরণ অন্ধকার। রাজ্যের যত বিজ্ঞ হেকিম কবিরাজ দরবেশ, যত বিজ্ঞ হেকিম, মানে একদম যারা হচ্ছে চিকিৎসা শাস্ত্রের খুব এক্সপার্ট লোকজন, যত কবিরাজ, যত দরবেশ এসেছে সবাই, দিতেছে বসিয়া ব্যবস্থা সবিশেষ। সবাই এসেছে এবং সবাই চেষ্টা করছে নিজেদের সাধ্য মতো চিকিৎসা করার জন্য। সেবা যত্নের বিধি বিধানের ত্রুটি নাহি এক লেশ। সেবা যত্নের বিধি বিধানের ত্রুটি নাহি এক লেশ। এক লেশ মানে এক বিন্দু, মানে বলা যায় যে এক বিন্দুও ত্রুটি নাই বা এক বিন্দুও বাকি নাই সেবা যত্নের জন্য। সবাই চেষ্টা করছে এবং রাজ্যের যত বড় বড় ডাক্তার আছে, কবিরাজ দরবেশ, সবাই এসেছে। হেকিম কবিরাজ দরবেশ, হেকিম কবিরাজ চিকিৎসা চালাচ্ছে, দরবেশ ধরো সেখানে আধ্যাত্মিক চিকিৎসা চালাচ্ছে, সবকিছু চিকিৎসা চালাচ্ছে, কোনো কমতি থাকছে না। তবু তার সেই দুরন্ত রোগ হটিতেছে না কো হায়। যতদিন যায় দুর্ভোগ তার ততই বাড়িয়া যায়। জীবন প্রদীপ নিভিয়া আসিতেছে অস্তরবীর প্রায়। কিন্তু তবু তার, সে কে? এই তারটাকে, তিনি হচ্ছেন হুমায়ুন। তার যে দুরন্ত রোগ, এই খারাপ রোগটা হটিতেছে না কো হায়, মানে হটিতেছে না মানে রোগটা সারছে না, রোগটা যাচ্ছে না। যত দিন যায় দুর্ভোগ তার ততই বাড়িয়া যায়, যত দিন যাচ্ছে ততই তার দুর্ভোগ বাড়ছে। জীবন প্রদীপ নিভিয়া আসিছে অস্ত রবির প্রায়। তার জীবন প্রদীপটা, মানে তার জীবনটা অলমোস্ট শেষ হয়ে আসছে। অস্ত রবি মানে সূর্যাস্ত, মানে কি? মানে হচ্ছে সূর্যটা ডুবে যাচ্ছে, তো তার জীবন প্রদীপটা যেন নিভে যাচ্ছে ধীরে ধীরে। একটা অস্তরবীর প্রায়, অস্তরবীর মতো, মানে তার জীবনটা যদি একটা প্রদীপের মতো হয়, সেটা যেন ধীরে 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 নিভে যাচ্ছে, এটা দেখা যাচ্ছে। যেভাবে আমরা দেখতে পারি বিকেল বেলা, মানে সন্ধ্যার দিকে, যে একটা সূর্য আস্তে 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 ডুবে যায়। সুধালো বাবর ব্যগ্র কণ্ঠে, সুধালো মানে জিজ্ঞাসা করলো, বাবর ব্যগ্র কণ্ঠে মানে খুব অধীর আগ্রহে, ভীষক বৃন্দে ডাকি। ভীষক শব্দের অর্থ হচ্ছে ডাক্তার। ভীষক বৃন্দে মানে ডাক্তারদের ডেকে, ব্যগ্র কণ্ঠে মানে খুবই আকুল হয়ে বাবর জিজ্ঞাসা করলো, বলো বলো আজি সত্যি করিয়া, দিও না কোমরে ফাঁকি। এই রোগ হতে বাদশাহ জাদার মুক্তি মিলিবে নাকি? বাদশাহ জাদা মানে কি? জাদা মানে হচ্ছে ছেলে, জাদি মানে হচ্ছে মেয়ে। বাদশাহ জাদা মানে হচ্ছে বাদশার ছেলে। তো জিজ্ঞেস করছে যে এই রোগ থেকে কি আসলে বাদশার ছেলে, অর্থাৎ ওর নিজের ছেলে হুমায়ুন কি মুক্তি পাবে? নত মস্তকে রহিল সবাই। নত মানে নিচু করে রাখা, মস্তক মানে মাথা। তার মানে এখানে ওরা মাথাটাকে কি করলো? মাথাটাকে নিচু করে রাখলো। নত মস্তকে রহিল সবাই, কহিল না কোনো কথা। মুখর হইয়া উঠিল তাদের সে নিষ্ঠুর নীরবতা। মুখর মানে কি? মুখর মানে হচ্ছে একদম সাউন্ডে থই থই করছে, কিন্তু তাদের এটা তো আসলে কোনো সাউন্ড ছিল না, এটা একটা নীরবতা ছিল। এই নীরবতার একটা নিষ্ঠুর নীরবতা, এটা সাউন্ডে থই থই করছিল। মুখর হইয়া উঠিল তাদের সে নিষ্ঠুর নীরবতা।
শেল সম আসি বাবরের বুকে বিধিল কিসের ব্যথা, শেল সম আসি বাবরের বুকে বিধিল কিসের ব্যথা। শেল সম আসি এটা মানে হচ্ছে একদম কোনো তীরের মতো বা বানের মতো এসে তার বুকে কি যেন একটা ব্যথা এসে বিঁধল। কারণ যখন তারা নীরব থাকলো, তাদের এই নীরবতার মানে কি? এই নীরবতার মানে হচ্ছে ওর পুত্র হুমায়ুন আর কখনো সুস্থ হবে না, সেইভাবেই আস্তে আস্তে মরে যাবে। তো এটা কিন্তু খুব কষ্ট লাগলো, যে কোনো বাবার কাছে এটা খারাপ লাগবে। হেনকালে ওই সময়ে এক দরবেশ উঠি কহিলেন, সুলতান, সবচেয়ে তব শ্রেষ্ঠ যে ধন, সবচেয়ে তব মানে তোমার, বা এখানে বোঝানো হচ্ছে যে সম্রাটের কাছে, অর্থাৎ বাবরের সবচেয়ে শ্রেষ্ঠ যে ধন মানে সবচেয়ে দামি যেই সম্পদ, দিতে যদি পারো দান, সেটা যদি দান করে দিতে পারো, খুশি হয়ে তবে বাঁচাবে আল্লাহ বাদশাহজাদার প্রাণ। তবে আল্লাহ খুশি হয়ে বাদশাহজাদা অর্থাৎ হুমায়ুনের প্রাণ বাঁচাবে যদি ওর সবচেয়ে প্রিয় জিনিসটা সে দিয়ে দিতে পারে। এখানে একটা কথা বলে নেওয়া ভালো, এটা যদিও একটা মিথ, কিন্তু এটা বেশ কয়েকটা বইয়ে পাওয়া যায় যে হুমায়ুনের জীবনে, এটা কিন্তু একটা সত্যি কাহিনী অবলম্বনে লেখা। একটা দুরারোগ্য ব্যাধিতে হুমায়ুন আক্রান্ত হয়। এরকম নানা চিকিৎসকরা চেষ্টা করে, কোনোভাবেই সে ঠিক হয় না। পরবর্তীতে তার বাবুর এটা পায় যে যদি বাবুর নিজের জীবনের বিনিময়ে সে ইয়ে করতে পারে, তো বাবুর কতগুলো চক্কর দেয়। হুমায়ুন অদ্ভুতভাবে অলৌকিকতার মধ্যে দিয়ে সুস্থ হয়ে যায় ১-২ দিনের মধ্যেই, এবং হঠাৎ করে বাবুর মারা যায়। তা আমরা এটাই দেখতে পাবো এখানে। শুনিয়া সে কথা কহিল বাবর, শঙ্কা নাহিক মানি, মানে কোনো ভয়, শঙ্কা মানে ভয় বা কিছু, নাহি মানে নাই, কোনো শঙ্কা টঙ্কা নিয়ে না। তাই যদি হয়, প্রস্তুত আমি দিতে সেই কোরবানি, সবচেয়ে মোর শ্রেষ্ঠ যে ধন, জানি তাহা আমি জানি। আচ্ছা, তো সেটাই যদি হয় তাহলে ও প্রস্তুত ওর জীবনটাকে কোরবানি দিয়ে দিতে। ওর শ্রেষ্ঠ যেই ধন বা যেই সম্পদ, সেটা ও জানে যে সেটা কবর দিয়ে দিতে। এতেক বলিয়া আসন পাতিয়া নিরিবিলি গৃহতল, মানে এটা বলে এতেক বলিয়া, এটা বলে আসন পাচ্ছে নিরিবিলি গৃহতল বাসায়, গভীর ধ্যানে বসিল বাবর। ধ্যান মানে ধ্যান, সে গভীর ধ্যানে বসলো বাবর। শান্ত অচঞ্চল, শান্ত হয়ে, অচঞ্চল মানে কি? চঞ্চল মানে যে অনেক ছোটাছুটি করে, অচঞ্চল মানে যে একদম স্থির থাকে। প্রার্থনারত হাত দুটি তার, নয়নে অশ্রুজল, মানে তিনি দোয়া করছেন এবং তার চোখে পানি। কহিল কাঁদিয়া, হে দয়াল খোদা, হে রহিম রহমান, মোর জীবনের সবচেয়ে প্রিয়, আমারই আপন প্রাণ, তাই নিয়ে প্রভু পুত্রের প্রাণ, করো মোরে প্রতিদান। তো তখন বলছে যে আমার জীবনের সবচেয়ে আপন হচ্ছে আমার নিজের প্রাণটা, আমার জীবনটা। তুমি দরকার হলে এটা নিয়ে যাও, এটা নিয়ে আমার পুত্রের প্রাণটা আমাকে দাও। স্তব্ধ নীরব গৃহতল, মুখে নাহি কারো বাণী, কারো মুখে কোনো কথা নাই। গভীর রজনী, গভীর রাত, সুপ্তি মগন নিখিল বিশ্বরানী। সুপ্তি মানে হচ্ছে গভীর ঘুম, মগন মানে কি? মগন মানে হচ্ছে মগ্ন, মানে গভীর ঘুমে মগ্ন, নিখিল বিশ্বরানী অর্থাৎ সারা পৃথিবী একদম ঘুমে মগ্ন। আকাশে বাতাসে ধ্বনিতেছে যেন গোপন কি কানাকানি। সহসা মানে হঠাৎ করে বাবর ফুঁকারি উঠল, চিৎকার করে উঠল, নাহি ভয়, নাহি ভয়, প্রার্থনা মোর কবুল করেছে আল্লাহ যে দয়াময়, পুত্র আমার বাঁচিয়া উঠিবে, মরিবে না নিশ্চয়। ঘুরিতে লাগিল পুলকে, মানে পুলকে মানে খুশিতে, বাবর পুত্রের চারিপাশ, নিরাশ হৃদয় সে যেন আশার দৃপ্ত জয়োল্লাস। যেই হৃদয়টা এতক্ষণ নিরাশ ছিল, কোনো আশা ভরসা দেখছিল না, চোখের সামনে তার পুত্রের মৃত্যু ছাড়া আর কিছু দেখতে পাচ্ছিল না, সেও যেন এখন অনেক আশা নিয়ে একদম জয়ের উল্লাস করছে। তিমির রাতের মানে অন্ধকার রাতের, তোরণে তোরণে, ভাজে ভাজে, উষার পূর্বাভাস, মানে রাত শেষ হচ্ছে আর উষা মানে সূর্য, পূর্বাভাস, সূর্য উঠছে 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 উঠছে। সেই দিন হতে রোগ লক্ষণ দেখা দিল বাবরের, হঠাৎ দেখা দিল বাবর অসুস্থ হয়ে গেল। হৃষ্ট চিত্তে খুশি মনে গ্রহণ করিল শয্যা সে মরণের। সে খুশি মনে নিজের পুত্রের জন্য মৃত্যুর শয্যা গ্রহণ করে নিল। নতুন জীবনে হুমায়ুন ধীরে বাঁচিয়া উঠিল ফের। হুমায়ুন আবার বেঁচে উঠল। মরিল বাবর, না না, ভুল কথা, মৃত্যু কে তারে কয়, মরিয়া বাবর অমর হয়েছে, নাহি তার কোনো ক্ষয়। পিতৃস্নেহের কাছে হইয়াছে মরণের পরাজয়। সে মরেছে? কে বলেছে সে মরেছে? এটা মৃত্যু না, এটা মৃত্যু হইতে পারে না। বাবর এই মৃত্যুর মধ্য দিয়ে সে প্রমাণ করেছে তার কোনো ক্ষয় হয় নাই। পিতৃস্নেহের কাছে এই মৃত্যুর পরাজয় হয়েছে। তাই মরেও বাবুর বেঁচে গেছে। রবীন্দ্রনাথের লাইনের মতো করে বলতে গেলে বলতে হয় যে বাবুর মরিয়া প্রমাণ করিল সে মরে নাই।
যদিও এটা একদমই একটা ডিফারেন্ট পার্সপেক্টিভে লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। কাদম্বরী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। তো এই হলো গিয়ে আমাদের আজকের কবিতা। তো আমি আজকের কবিতাটা এতটুকু পর্যন্তই রাখলাম। তোমাদের কাছ থেকে প্রশ্ন নিব। তার আগে এইচডব্লিউ পার্ট 2 টা একটু বুঝাই। এখানে হচ্ছে এইচডব্লিউ পার্ট 2। এখানেও তোমরা একই রকম 19 মিনিট সময় নিবা এবং ওই তো বললাম আগামীকাল বিকেল 5টার মধ্যে তোমরা হচ্ছে সাবমিট করে দিবা। 19 মিনিটের চেয়ে একটু বেশি সময়ও নিবা না। নিজের সাথে যদি তুমি এতটুকু অনেস্ট না থাকো, তাহলে তুমি যখন লিখতে যাবা, তুমি পরীক্ষার হলে যেয়ে নিজে কিন্তু ধরা খাবা। যদি তুমি এখানে মনে করো 19 মিনিটেরটা নিলাম 25 মিনিট, সমস্যা কি? কেউ তো আমাকে কিছু বলছে না। তাহলে তুমি নিজেই নিজের জন্য কবর খুঁড়ে ফেললা পরীক্ষায় ধরা খাওয়ার জন্য। তো এখানে কয়েকটা প্রশ্নোত্তর আমি একটু দেখাই, যেগুলো খুব কমন, যেই ধরনের প্রশ্ন সাধারণত এসে থাকে। এরপরে আমি একটু তোমাদের কাছ থেকে প্রশ্ন নেই, যদি কোনো প্রশ্ন থাকে। প্রশ্ন না থাকলে ক্লাস শেষ করে দিব। আর আজকের ক্লাসটা ভালো লাগলে বা এইভাবে শিখবো জিতবো গ্রুপে একটা পোস্ট করো। জীবন বিনিময় কবিতায় হুমায়ুনের মুমূর্ষু অবস্থা বোঝানোর জন্য কোন উপমাটি ব্যবহার করেছেন? অস্ত রবির প্রায়, ডুবে যাওয়া সূর্যের মতো। তিমির রাতের তোরণে এটা বলতে কি বোঝানো হয়েছে? হুমায়ুনের রোগ মুক্তির লক্ষণ। এটা একটু জিনিস আমাদের দেখতে হবে। তিমির রাতের এই লাইনটা আমি একটু বুঝাই, এটা তখন একটু কম বুঝানো হয়েছে। তিমির রাতের তোরণে তোরণে উষার পূর্বাভাস। দেখো, আমরা কি দেখলাম এখানে, যে যখন বাবুর ধীরে ধীরে মৃত্যুর দিকে যাচ্ছে, তখন হুমায়ুন জেগে উঠছে। তিমির রাতের তোরণে তোরণে উষার পূর্বাভাস, মানে এত খারাপ অবস্থার মধ্যে হুমায়ুন ছিল। এটাকে আমরা কল্পনা করতে পারি একটা অন্ধকার রাতের সাথে, কারণ অন্ধকারকে বা কালোকে খারাপের প্রতীক হিসেবে ধরা হয়। এটা কিভাবে আস্তে আস্তে চলে গেল? উষার পূর্বাভাস, অর্থাৎ সূর্য উদয়ের মধ্য দিয়ে। সূর্য উদয় হলো কিভাবে? তার এই রোগ মুক্তির মাধ্যমে। এটা আমি আর এখানে তোমাদেরকে এক্সপ্লেন করলাম না, এটা তোমরা পড়লেই এই দুইটা বুঝবা। সো যাই হোক, এই হচ্ছে আমাদের আজকের ক্লাস ছিল। তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা করো। আমার সারাটা দিন যাচ্ছে আসলে, বুঝছো, অফিস বাসা হাসপাতাল তিনটা মিলিয়েই। আমার বাসা হচ্ছে খিলগাঁওয়ে, গোরানের ওইদিকে। আর আমার মা আছেন ভর্তি এই মুহূর্তে পিজি হাসপাতালের আইসিইউতে, শাহবাগ পিজি হাসপাতাল। আর শিখো ক্যাম্পাস হচ্ছে গুলশান 2-এ। তিনটা হচ্ছে একদমই তিন জায়গায়। তো ধরো আমি আজকে আহ এই জোহরের নামাজের পর পর আমি এসেছি অফিসের দিকে, মানে লাঞ্চের পরে। আমি আবার এখন ক্লাস শেষ করে যাব হাসপাতালে, কারণ রাতে আমি থাকবো আর আমার মামাতো ভাই থাকবে। আবার হচ্ছে সকালবেলা বাসায় যাব, আমার বাবা যখন হাসপাতালে আসবে। মানে এইভাবেই যাচ্ছে। যাই হোক, বাস্তবতা আসলে মেনে নিলাম, আর কিছু আসলে বলার নাই, এটাই হচ্ছে কথা। আমাদের প্রচুর সিলেবাস দিচ্ছে, অর্ধবার্ষিকীর জন্য কিভাবে করবো মোহাম্মদ? এখন আসলে আমরা যেভাবে পড়ছি এটা পড়তে থাকবে, এটা হচ্ছে ব্যাপার। আফসানানুর বলছে 10টা থেকে 4টা পর্যন্ত স্কুল, 5টার মধ্যে কিভাবে দিব? আচ্ছা যাও, আমি নূরের কথায় জিনিসটা আরো বাড়িয়ে দিলাম, তোমরা কালকে রাত 10টার মধ্যে দিও, তাহলেই হবে। আমি কালকে দেখবো না, পরশু দেখবো। দৃপ্ত মানে খুবই কঠোর, এটাকে বলা হয় দৃপ্ত। হুম। হ্যাঁ, তোমরা দোয়া করছো, আমি তোমাদের প্রতি কৃতজ্ঞ। সেটাই, আমিও দোয়া করি আল্লাহ সুস্থ করুক। সাতিশয় মানে অনেক বেশি। অবতার মানে হচ্ছে, এটা আসলে মূলত বোঝাচ্ছে ধরো ভগবানের রূপ নিয়ে যেন এসেছে পৃথিবীতে, এরকম। যদি লেখা না শেষ হয়, লেখা যেভাবেও শেষ করতে হবে। লেখা যদি না শেষ হয়, তাহলে পরীক্ষায় কিভাবে শেষ করবা? তাই ওভাবে তুমি স্ট্র্যাটেজি ঠিক করে নিবা, যে ক এত মিনিট লিখবা, খ এত মিনিট লিখবা, তাতে তুমি বুঝতে পারবা। পাথেয় স্বরূপ মানে হচ্ছে যে ধরো ওই দিয়ে ও যে রাস্তা দিয়ে যাবে, বের ওর কিছু খরচ টরচ আছে না, ওটার জন্য আর কি। এমনিতেই ক্লাস 8:30 পর্যন্ত ছিল না? কর্ণগোচর মানে এটা আমার কানে সাউন্ডটা পেয়েছি, আমার কানে এসেছে এটা। কোর্সের মেয়াদ শেষ হওয়ার পর কি স্লাইড গুলো থাকবে? থাকার তো কথা না রাইয়ান। হ্যাঁ, আবু হুরায়রা। বক্রকণ্ঠ মানে কি? বক্রকণ্ঠ মানে কি বলবো, যে ধরো একদম বাঁকা ভাবে বলা, ক্রোধের সাথে বলা, এরকম। এই তো। আচ্ছা, ঠিক আছে, আমার মনে হয় আর কোনো ভ্যালিড কোয়েশ্চেন নাই। আজকের ক্লাসটা ভালো লাগলে, শুধালো মানে জিজ্ঞেস করলো। আর বাকি যেগুলো জিজ্ঞেস করছে এগুলো সব অলরেডি ক্লাসে করিয়েছিলাম। যারা পড়ো নাই তারা ক্লাসটা রেকর্ডিংটা দেখে নিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাসটা ভালো লাগলে শিবজিৎ বতে পোস্ট করো। আর দোয়া রেখো। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।